হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে জলবায়ু বা ক্লাইমেটের উপরে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো হবে তোমাদের পরীক্ষার সময়ে, সেই এমসিকিউ প্রশ্নগুলো সম্পর্কে আমি আলোচনা করব এই টপিক্সের উপরে। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে বা প্যাটার্ন সম্পর্কে। তাহলে দেখো, যে প্রশ্নগুলো আছে তার মধ্যে ঘনীভবনের উপরে যে প্রশ্নগুলো হবে সেটা হচ্ছে যে 1 নম্বর বলছে যে পদ্ধতিতে শীতলীকরণের দ্বারা বায়ুমণ্ডলে ঘনীভবন প্রক্রিয়া সংঘটিত হয় সেটা হবে তোমার অ্যাডিয়াবেটিক পদ্ধতি এবং ডায়াবেটিক পদ্ধতি, দুটোই কিন্তু হবে। বায়ুর উষ্ণতা হ্রাস পেলে বায়ুমণ্ডলে ঘনীভবন ক্রিয়া বৃদ্ধি পায়। যে প্রক্রিয়ায় বাষ্পীভবন তরল জলকণায় পরিণত হয় সেই প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন। জলীয় বাষ্প যে নির্দিষ্ট উষ্ণতায় জলকণায় পরিণত হয় তাকে বলা হয় শিশিরাঙ্ক। ঘনীভবন প্রক্রিয়ায় শীতলতা বৃদ্ধির জন্য বায়ুমণ্ডলে অত্যন্ত প্রয়োজনীয় হল অতি সম্পৃক্ততা। একক ভর বিশিষ্ট কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হতে যে পরিমাণ তাপ গ্রহণ করে তাকে বলা হয় বাষ্পীভবনের লিনতাপ। ঘনীভবনের নিউক্লিয়াস বলা হয় ধূলিকণাকে। বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পেলে ঘনীভবনের পরিমাণ হ্রাস পায়। আয়তন বৃদ্ধির মাধ্যমে বায়ুর শীতলীকরণকে বলা হয় অ্যাডিয়াবেটিক পদ্ধতি। শুষ্ক তাপ বিযুক্ত উষ্ণতা হ্রাসের হার প্রতি কিমিতে 9.8 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্র তাপ বিযুক্ত উষ্ণতা হ্রাসের হার প্রতি কিলোমিটারে 4 ডিগ্রি সেলসিয়াস। আয়তনের পরিমাণ অপরিবর্তিত রেখে বায়ুর শীতলীকরণকে বলা হয় ডায়াবেটিক পদ্ধতি। নিম্নের যেটি নন ডায়াবেটিক প্রক্রিয়ার পদ্ধতি নয় সেটি হচ্ছে তোমার শুষ্ক তাপ বিযুক্তিকরণ। মেঘ ও কুয়াশা সৃষ্টি হয় যে প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে বলা হয় মিশ্রজনিত শীতলীকরণ। বায়ুমণ্ডলে আর্দ্রতার উৎস হচ্ছে তোমার বাষ্পীভবন। যে অঞ্চলে বায়ু দ্রুত শীতল হয়ে ঘনীভূত হয় সেটা হচ্ছে তোমার নিরক্ষীয় অঞ্চলে। তারপরে জলাকর্ষী কণার গুরুত্বপূর্ণ উৎস হলো সামুদ্রিক লবণকণা। বায়ুর উলম্ব চলাচল সক্রিয় থাকে তাকে বলে অস্থিতিশীল বায়ু। নেক্সট হচ্ছে তোমার যেটি ভূপৃষ্ঠের নিকটস্থ ঘনীভবনের উদাহরণ নয়, যেমন মেঘ। তারপর হচ্ছে তোমার শিশির সৃষ্টির শর্তগুলি হলো তোমার পরিষ্কার আকাশ, শান্ত বায়ু, দীর্ঘ রাত্রি, এই সবগুলোই হবে। কুয়াশা অপেক্ষা কুহেলিকা বা মিষ্টের ঘনত্ব কম হয়। নেক্সট হচ্ছে তোমার অ্যাডিয়াবেটিক পদ্ধতিতে যে কুয়াশার সৃষ্টি হয় তাকে বলা হয় ব্যারোমেট্রিক কুয়াশা। সামুদ্রিক কুয়াশা নামে পরিচিত হচ্ছে অ্যাডভেকশন কুয়াশা। মেঘের বিজ্ঞানসম্মত শ্রেণীবিভাগ সম্পর্কে প্রথম ধারণা দেন তোমার হাওয়ার্ড। তারপর দেখো, সর্বোচ্চ স্তরের মেঘের নাম হচ্ছে তোমার সিরাস মেঘ। যে মেঘের উলম্ব বিস্তার সব থেকে বেশি সেটা হলো তোমার কিউমুলো নিম্বাস মেঘ। নেক্সট হচ্ছে তোমার নিম্নে যে ধরনের মেঘ পরিষ্কার আকাশের বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে তোমার অল্টোস্ট্যাটাস। বজ্রপাত যুক্ত বৃষ্টিপাত ঘটে যে মেঘ থেকে সেটা হচ্ছে কিউমুলো নিম্বাস। নেক্সট হচ্ছে তোমার মেষ বা ভেড়া মেঘ বলা হয় যে মেঘকে সেটা হচ্ছে অল্টো কিউমুলাস। শুধুমাত্র বরফ কেলাস দ্বারা গঠিত মেঘ হলো তোমার সিরাস, সিরোস্ট্যাটাস, সিরোকিউমুলাস, সব কটি হবে। শুধুমাত্র জলকণা দ্বারা গঠিত মেঘ নয় যেটা সেটা হচ্ছে তোমার কিউমুলো নিম্বাস। মেঘের উচ্চতা পরিমাপ করা হয় তোমার সার্চ লাইটের আলো ফেলে আর বেলুন পাঠিয়ে, দুটোই কিন্তু তোমার দুটো পদ্ধতিতেই কিন্তু করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে যে সমান মেঘাচ্ছন্নতাযুক্ত স্থানগুলিকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে তাকে বলা হয় আইসোনেফ। ম্যাকারেল মাছের মতো আকাশ যে মেঘ দ্বারা সৃষ্টি হয় তাকে বলছে সিরোকিউমুলাস মেঘ। বিমান চলাচল চালকের এবং পর্বত আরোহীদের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে এর মধ্যে যে মেঘ সেটা হচ্ছে তোমার স্ট্যাটাস মেঘ। নেক্সট হচ্ছে তোমার অধঃক্ষেপণের উপরে যে প্রশ্নগুলো আছে দেখো, বলছে মাধ্যাকর্ষণ বলের প্রভাবে বায়ুমণ্ডলের জল ভূপৃষ্ঠে পতিত হওয়ার ঘটনাকে বলা হয় অধঃক্ষেপণ। ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো শিলং। তুষার এবং বৃষ্টির মিশ্রিত রূপ হলো স্লিট। তুষারপাত বা তুষার গুটির অপর নাম হচ্ছে গ্রাউপেল। পৃথিবীর সবথেকে বেশি পরিচলন বৃষ্টিপাত ঘটে নিরক্ষীয় অঞ্চলে। বরফ কেলাস তত্ত্বের ভিত্তিতে সবথেকে শীতল জলকণার সর্বনিম্ন তাপমাত্রা হলো -40 ডিগ্রি সেলসিয়াস। হিমাঙ্কের নিচে অবস্থানকারী মেঘস্থিত জলকণা যে নামে পরিচিত তা হলো অতিশীতল জলকণা। বরফ কেলাস তত্ত্বটি প্রদান করেন তোমার ওয়েগনার, বার্জেরন,
ফিন্ডিসেন প্রত্যেকেই। সমপরিমাণ বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোহাইড। সংঘর্ষ সম্মিলন তত্ত্বটি প্রদান করেন বোয়েন। সংঘর্ষ সম্মিলন তত্ত্ব অনুযায়ী হিমাঙ্কের উচ্চতার উপরে থাকা মেঘকে বলা হয় উষ্ণ মেঘ। শীতল জলকণার বাষ্পচাপ হয় অতি সম্পৃক্ত। মিশ্র দশা মেঘ সৃষ্টির জন্য প্রয়োজন তোমার মেঘস্থিত জলীয় বাষ্প, তারপরে তোমার মেঘস্থিত তরল জলবিন্দুর বহিঃপৃষ্ঠের চাপের পরিবর্তন, মেঘস্থিত তরল জলবিন্দুর বহিঃপৃষ্ঠের তাপের পরিবর্তন, সবগুলোই। নিম্নলিখিত যেটি তরল পদার্থের অধক্ষেপণ নয় সেটা হচ্ছে তোমার স্লিট অর্থাৎ বরফ হিসাবে। কিউমুলোনিম্বাস মেঘ থেকে যে ধরনের বৃষ্টিপাত ঘটে তা হলো তোমার পরিচলন বৃষ্টিপাত। নেক্সট হচ্ছে 4 o'clock রেন সংঘটিত হয় যে অঞ্চল সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। নেক্সট হচ্ছে তোমার পর্বতের যে ঢালে বৃষ্টিপাত ঘটে না বা কম ঘটে তাকে অনুবাদ ঢাল বলা হয়। অধক্ষেপণের অন্তর্গত নয় যেটি সেটা হচ্ছে কুয়াশা ও শৈলক্ষেপ বৃষ্টিপাত ক্ষেত্রে যে উক্তিটি সঠিক নয় সেটা হচ্ছে তোমার পর্বতের উপরিভাগে বরফ থাকলে সেই বৃষ্টিপাতের পরিমাণ কম হয়। তারপর দেখো ভারতের যে ধরনের বৃষ্টিপাত সবথেকে বেশি পরিলক্ষিত হয় সেটা হচ্ছে তোমার পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, এই দুটো, ঠিক আছে। ঘূর্ণ বৃষ্টি পরিলক্ষিত হয় প্রধানত যে অঞ্চলের মধ্যে সেটা হচ্ছে তোমার শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল। বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম হচ্ছে রেনগজ। নেক্সট হচ্ছে তোমার হিরে গুঁড়ো বা হিরে ধুলো বলা হয় যাকে, তা হলো বরফ প্রিজম। পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হলো মৌসিনরাম। তারপর দেখো শিলাবৃষ্টি সংঘটিত হয় যে ধরনের মেঘ থেকে সেটা হলো কিউমুলোনিম্বাস। শিলাবৃষ্টি সব থেকে বেশি ঘটে যে অক্ষাংশের মধ্যে সেটা হচ্ছে 30 ডিগ্রি নর্থ সাউথ থেকে 60 ডিগ্রি নর্থ সাউথ এর মধ্যে। নেক্সট হচ্ছে তোমার ফুলকপির মতো আকার বিশিষ্ট বরফের কেলাস হলো রাইন। হিমাঙ্কের নিচে উষ্ণতা বিশিষ্ট জলপ্রবাহের মধ্যে সূচের মতো সরু বরফ কেলাস সৃষ্টি হয় তাকে বলে ফ্রাজিল। মেঘের গতিবেগ অতি নিরূপণকারী যন্ত্রকে বলা হয় নেফোস্কোপ। মেঘ থেকে অল্প সময়ে অত্যধিক পরিমাণে বৃষ্টিপাত সংঘটিত হলে তাকে বলে মেঘ বিদার। এরপর দেখো আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হ্যাঁ, শূন্যস্থান পূরণ। বলছে শিশিরাঙ্ক যখন ড্যাশের নিচে থাকে 0 ডিগ্রি এর নিচে নেমে যায় তখন তাকে তোমার বলা হয় তুষারাঙ্ক উষ্ণতা। তুষারাঙ্ক উষ্ণতা বলে। অতি সম্পৃক্ততার ক্ষেত্রে বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হয় 100% এর বেশি। ভূপৃষ্ঠের তুলনায় বায়ুমণ্ডলের তাপ বিকিরণের হার অত্যধিক ধীর গতিতে যখন ঘটে তখন আর্দ্র বায়ুতে প্রত্যক্ষ বিকিরণের মাধ্যমে কুয়াশা ও মেঘের সৃষ্টি হয়। 0 ডিগ্রি এর কম উষ্ণতায় বরফ অপেক্ষা তরলের উপর সম্পৃক্ত বাষ্পচাপ বেশি হয়। জলভাগের আধিক্য তোমার দক্ষিণ গোলার্ধে মেঘাচ্ছন্নতার পরিমাণ বেশি। তারপরে দেখো বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরে উজ্জ্বল নীলাভ রঙের মেঘ দেখা যায়। মেঘস্থিত জলকণার আয়তন বেশি হলে বাষ্পচাপ কম হয়। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে পর্বতের প্রতিবাদ ঢালে কিউমুলোনিম্বাস মেঘ, অনুবাদ ঢালে স্ট্র্যাটাস মেঘের উৎপত্তি হয়। তুষার বৃষ্টির মিশ্রিত রূপকে তোমার স্লিট এবং তুষার দানাকে গ্রাউপেল বলা হয়। তারপর দেখো বাক্যের পুনর্বিন্যাস অর্থাৎ পরপর সাজানো। এখানে হবে সিরো স্ট্যাটাস, অল্টো স্ট্যাটাস, স্ট্যাটাস অর্থাৎ মেঘের উচ্চতা অনুযায়ী উচ্চতর থেকে নিম্নতর মেঘ। বলছে মেঘাচ্ছন্নতার পরিমাণের উপর ভিত্তি করে বেশি থেকে কমের দিকে সাজিয়ে ক্রমটি হবে তোমার নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি, তারপর মেরু অঞ্চল, তারপর উপক্রান্তীয় অঞ্চল। নেক্সট হচ্ছে তোমার আকৃতির ভিত্তিতে সঠিক ক্রম পর্যায়টি হলো ড্রিজেল বৃষ্টি, গ্রাউপেল এবং হেইল। তারপরে বৃষ্টির স্থায়িত্বের ভিত্তিতে ক্রম হলো তোমার ঘূর্ণবাত বৃষ্টি, শৈলক্ষেপ বৃষ্টি, পরিচলন বৃষ্টি অর্থাৎ বেশিক্ষণ ধরে বৃষ্টিপাত যেটাকে বলছে। তারপরে বিবৃতি বলছে শীতল জলকণার বাষ্পচাপ অসম্পৃক্ত হয়। বিবৃতি 2 বলছে উষ্ণ জলকণার বাষ্পচাপ অতি সম্পৃক্ত হয়। বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই তোমার সত্য। এরপর দেখো উত্তপ্ত ভূপৃষ্ঠের জলীয় বাষ্প পূর্ণ বায়ু আয়তনে প্রসারিত হয়, উলম্বভাবে উঠে গিয়ে উপরের দিকে উঠে যায়, আর উপরের দিকে বায়ুতে লিনতাপ যুক্ত হলে বায়ু ভারী হয়ে নিচের দিকে নেমে আসে। এখানে শুধুমাত্র 1 নম্বরটা হচ্ছে সত্য। বিবৃতি হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। বিবৃতি 2 হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতে পর্বতের অনুপাত ঢালে বৃষ্টির পরিমাণ খুব কম হয়। এখানে দুটি বিবৃতি কিন্তু মিথ্যা, ঠিক আছে। তারপর দেখো বিবৃতি হচ্ছে ঘূর্ণপাতজনিত বৃষ্টি মধ্য অক্ষাংশে নাতিশীতোষ্ণ
অঞ্চলে বেশিরভাগ দেখা যায়। 2 হচ্ছে ঘূর্ণবাতজনিত বৃষ্টি দুটি ভিন্ন ধর্মী বায়ুর সীমান্তে সংঘটিত হয়। বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই কিন্তু সত্য। এবার দেখো, বৃষ্টিপাতের সঙ্গে ছোট বড় বরফখণ্ড ভূপৃষ্ঠে পতিত হলে তাকে হিমানি বলে। অন্যদিকে অতি শীতল জলবিন্দু জমে হিমানি তৈরি হয়। শুধুমাত্র বিবৃতি 2টা হচ্ছে তোমার সত্য। এরপর দেখো বলছে উষ্ণতা অনুযায়ী বায়ুতে যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করা সম্ভব ঠিক ততটা পরিমাণ জলীয় বাষ্প পূর্ণ বায়ুকে সম্পৃক্ত বায়ু বলে। ঘনীভবন প্রক্রিয়া শুরু হওয়ার জন্য অসম্পৃক্ত বায়ুর প্রয়োজন হয়। বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই কিন্তু সত্য। এবার দেখো স্তম্ভ মেলাতে বলছে 1 নাম্বার যেটা আছে সেটা হবে তোমার সামুদ্রিক কুয়াশা, এটা হবে অ্যাডভেকশন কুয়াশা। 2 নাম্বার যেটা আছে পৌর কুয়াশা, এটা হবে বিকিরণজনিত কুয়াশা। 3 নাম্বার যেটা আছে অ্যাডিয়াবেটিক কুয়াশা, এটা হবে তোমার ব্যারোমেট্রিক কুয়াশা। আর নাতিশীতোষ্ণ কুয়াশা যেটা সেটা হবে সীমান্ত কুয়াশা। নেক্সট যেটা আছে দেখো মেরু অঞ্চলের উচ্চ মেঘ, এটা হবে তোমার এই 3 থেকে 4 কিলোমিটার। নাতিশীতোষ্ণ অঞ্চলের মেঘ এটা হবে তোমার 5 থেকে 13 কিলোমিটার। ক্রান্তীয় অঞ্চলের মেঘ 5 থেকে 18 কিলোমিটার। এবার দেখো পালক মেঘ যেটা আছে সেটা হবে তোমার সিরাস মেঘ। তারপরে ম্যাকারেল মেঘটা হবে সিরো কিউমুলাস মেঘ। তারপরে নীলাভ মেঘ যেটা অল্টোস্ট্যাটাস মেঘ। আর 4 নম্বর রামধেনু মেঘটা যেটা সেটা হবে তোমার সিরোস্ট্যাটাস মেঘ। অর্থাৎ যা আছে সেটাই কিন্তু হবে। এরপর দেখো তোমাদের যেটা আছে এখানে আর একটা তোমার ছক দেওয়া আছে, ওই যে ক্ষুদ্র পতিত জলবিন্দু সেটা হবে তোমার শিশির। তারপরে তোমার 2 নম্বর ভাসমান জলবিন্দু এটা হবে তোমার কুয়াশা। আর অস্বচ্ছ ভাসমান মিস্ট। হ্যাঁ, এবারে বিবৃতি এবং কারণ বলছে বায়ুমণ্ডলের জল অনেক সময় তরল ও কঠিন রূপে একসঙ্গে ভূপৃষ্ঠে অধক্ষিপ্ত হয়। কারণ বলছে কি বায়ুমণ্ডলে উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস এর অনেক নিচে অবস্থান করলে শিলাবৃষ্টি ভূপৃষ্ঠে পতিত হয়। বিবৃতি হচ্ছে এ এবং কারণ আর উভয়ই সঠিক, কারণ আর দাবির এ যথাযথ ব্যাখ্যা। এবার দেখো বিবৃতি আরেকটা বলছে যে বায়ুর আর্দ্রতা পরিমাণ করার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পকেই বলা হয় বায়ুর আর্দ্রতা। এখানে হচ্ছে বিবৃতি এ ও কারণ আর উভয়ই সঠিক, কিন্তু কারণ বিবৃতির এর যথেষ্ট ব্যাখ্যা নয়। নেক্সট হচ্ছে যে বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পেলে ঘনীভবন প্রক্রিয়া দ্রুত হারে ঘটে। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পেলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এখানে শুধুমাত্র আরটা সঠিক, ঠিক আছে, এইটা সঠিক, এটা কিন্তু সঠিক নয়। এরপর দেখো বিবৃতি এ বলছে রাত্রিবেলা ভূপৃষ্ঠ শীতল হয়ে যায়। আর কারণ হচ্ছে তোমার রাত্রিবেলা ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে শীতল হয়ে যায় এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু এই শীতলতার সংস্পর্শে আসে। সঠিক উত্তরটা হচ্ছে তোমার বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সঠিক, কারণ আর বিবৃতির যথাযথ ব্যাখ্যা। এবার দেখো বায়ু দ্রুত শীতল হলে ঘনীভবন প্রক্রিয়া দ্রুত হয়। আর কারণ হচ্ছে বায়ুমণ্ডলীয় আর্দ্রতার উৎস হচ্ছে ঘনীভবন। এখানে শুধুমাত্র বিবৃতি এটা সঠিক। এবার 95 দেখো বলছে ঘনীভবন তলের উপর মেঘ সৃষ্টি হলেও সব মেঘ থেকে বৃষ্টিপাত ঘটে না। কারণ কি? কারণ হচ্ছে তোমার মেঘ সৃষ্টির সময় ঘনীভবনের প্রথম পর্যায়ে জলকণাগুলি ভীষণই সূক্ষ্ম থাকে। এর তোমার সঠিক উত্তরটা হচ্ছে এ বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সঠিক এবং কারণ আর দাবির এর যথাযথ ব্যাখ্যা। এবার দেখো ডায়াগ্রাম চার্ট ভিত্তিক উত্তর যেটা বলছে যে এইখানে দেখো এই যে বৃষ্টিপাত, এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এগুলো কিসের রূপ? বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, স্লিট, এটা অধক্ষেপণের রূপ। এই দেখো এখানে অধক্ষেপণ লেখা আছে, এখানে অধক্ষেপণ বসবে। এরপর দেখো আছে সঠিক বিকল্পটি পছন্দ করো। তো এখানে দেখো ভূপৃষ্ঠের নিকটস্থ ঘনীভবন যেটা আছে এটাই হচ্ছে তোমার সঠিক বিকল্প, কারণ শিশির, তুহিন, কুয়াশা, কুহেলিকা এগুলো ভূপৃষ্ঠের নিকটে তোমার হয়ে থাকে। এরপর দেখো এখানে একটা মেঘের 4টে বৈশিষ্ট্য দেওয়া আছে, কোন মেঘের সেটা হবে? উলম্ব বিস্তার সর্বাধিক, গম্বুজ পর্বতের মতো আকৃতি বিশিষ্ট, মেঘের তলদেশ রং কালো, ঊর্ধ্ব অংশ অনেক সময় নেহায় আকৃতির হয়, এটা হবে তোমার কিউমুলোনিম্বাস মেঘ। এরপর দেখো এখানে বলছে জলীয় বাষ্পের সংকোচন এবং প্রসারণ তত্ত্ব, বিরলীকরণ, শীতলীকরণ তত্ত্ব, লবণাক্ততার তত্ত্ব, পরিচালনা এবং তড়িৎ সম্পর্কযুক্ত তত্ত্ব, এটা হবে তোমার বৃষ্টিপাত। ঠিক আছে, এবার দেখো এইখানে যেটা আছে এই যে সার্কেলটা দিয়েছে, অর্থাৎ জলীয় তোমার বরফ থেকে হবে জলীয় বাষ্প, আবার বরফ থেকে হবে জলবৃষ্টি, এখান থেকে বাষ্পীভবন হয়ে মেঘ, অর্থাৎ এই যে সাইক্লিক প্রসেসটা দিয়েছে এটা কিসের? এটা ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। হ্যাঁ, এরপর দেখো এখানে দিয়েছে যে নিরক্ষীয় অঞ্চলে সবথেকে বেশি বৃষ্টিপাত ঘটে তোমার পরিচলন প্রকৃতির, জলভাগের পরিমাণ বেশি থাকলে বাষ্পীভবনের পরিমাণ বৃদ্ধি পায়। তারপর যে বায়ুতে ভারতে বৃষ্টিপাত বেশি ঘটে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে, ভারতের পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল একটা হচ্ছে বৃষ্টিছায়া অঞ্চলের উদাহরণ। এরপর দেখো আছে উত্তর আমেরিকার অতি সূক্ষ্ম গুড়ি গুড়ি বৃষ্টিকে স্কেচ মিস্ট বলা হয়। বৃষ্টিপাতের তীব্রতা সবথেকে বেশি পরিলক্ষিত হয় ভারত মহাসাগরে। তারপর তোমার
উষ্ণতা বৃদ্ধি পেলে বাষ্পীভবনের পরিমাণ বৃদ্ধি পায়। নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বাষ্পীভবনের হার কম। তাহলে এই গেল তোমার একটার তোমার সাতরা পাবলিকেশনে। এবার দেখো পারুল প্রকাশনীর এই যে অজিত কুমার শীল এবং পারমিতা চট্টোপাধ্যায়ের যে বইটা আছে তার সমাধান করব। বলছে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু নির্দিষ্ট পরিমাণ জল ধারণ করতে পারে, এরূপ বায়ুকে বলা হয় সম্পৃক্ত বায়ু। তারপরে বলছে যে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের সূত্রটি হচ্ছে তোমার জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই টি ডিগ্রি উষ্ণতায় ভি ঘনমিটার বায়ুতে পরিপৃক্ত ইন্টু 100 করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর। তারপরে বায়ুমণ্ডলের আর্দ্রতা মাপক যন্ত্রটির নাম হচ্ছে হাইগ্রোমিটার। শীতকালের দীর্ঘ রাত্রে ঘনীভবনের ফলে সৃষ্ট যে কারণে পরিবেশের দৃশ্যমানতা হ্রাস পায় তাকে বলে কুয়াশা। 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 ঘন সেন্টিমিটার বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ 25 গ্রাম। একই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে 35 গ্রাম জলীয় বাষ্পের প্রয়োজন হয়। তবে বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 71.42%। বায়ুতে জলীয় বাষ্প শীতল হয়ে জলাকর্ষক অণুকে অবলম্বন করে ঘনীভূত হয়, এই প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন। ঘনীভবনের কারণে ভূপৃষ্ঠে তৃণ বা গাছের পাতার উপরে জলবিন্দু জমা হলে তাকে বলা হয় শিশির। মেঘ, পালক মেঘ বা সিরাস অধিক উচ্চতার শুভ্র মেঘ। তারপরে বায়ুতে মিস্ট তৈরি করতে হলে বায়ু অস্বচ্ছ হয়ে পড়ে। বায়ুতে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকলে যে অধক্ষেপণ ঘটে সেটা হচ্ছে তোমার ফ্রিজিং রেন, রাইম, স্লিট সবকটি হবে। সীমান্ত বৃষ্টি হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতে। মাঝারি উচ্চতার যে মেঘ ধূসর চাদরের ন্যায় আকাশ ঢেকে রাখে তাকে বলা হয় অল্টো স্ট্যাটাস। মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণাবাতে যে নামে পরিচিত হয় সেটা হলো তোমার হ্যারিকেন। দক্ষিণ চীন সাগরের সৃষ্ট ঘূর্ণাবাত যে নামে পরিচিত সেটা হলো টাইফুন। পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিভাগ করেন কোপেন। তারপর দেখো আছে শূন্যস্থান পূরণ। বায়ুতে আর্দ্রতা নির্ভর করে বাতাসে কত পরিমাণ জলীয় বাষ্প রয়েছে তার উপর। আপেক্ষিক আর্দ্রতা তোমার শতকরা হারে প্রকাশ করা হয়। বৃষ্টির সঙ্গে টুকরো টুকরো বরফপাত হলে তাকে স্লিট বলে। তারপরে তোমার কিমুলো নিম্বাস মেঘ থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। বাতাসের ধূলিকণা ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে তোমার তৈরি হয় ধোঁয়াশা। বায়ুমণ্ডলের জলকণা ও তুষারকণাগুলি মাধ্যাকর্ষণের প্রভাবে ভূপৃষ্ঠে প্রতিহত হলে তাকে অধক্ষেপণ বলে। তোমার সিরো কিউমুলাস মেঘ দ্বারা সৃষ্টি হয় ম্যাকারেল আকাশ। উঁচু মেঘের উচ্চতা তোমার 6000 থেকে 12000 মিটার পর্যন্ত হতে পারে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত তোমার তোমার মধ্য অক্ষাংশে ঘটে থাকে, এটা মধ্যটা হবে উত্তর। তারপর দেখো বায়ু উষ্ণতা পরিমাপ নির্ণয়নকারী যন্ত্র হচ্ছে তোমার উষ্ণতা পরিমাপ করার যন্ত্র থার্মোমিটার। তারপরে বৃষ্টিপাত পরিমাপের একক হচ্ছে তোমার মিলিমিটার। তারপর দেখো হিমাঙ্কের নিচে ঘনীভবন ঘটলে শীতল ভূপৃষ্ঠ বরাবর তোমার তুহিন গঠিত হয়। এবারে স্তম্ভ মেলাতে বলছে যেটা আছে এটা হবে তোমার স্তরায়িত মেঘ, এটা হবে তোমার স্ট্যাটাস, ঠিক আছে। তারপরে পেজা তুলোর মতো মেঘ যেটা সেটা হবে কিউমুলাস। তারপরে নিচু স্তরের মেঘ যেটা সেটা হবে নিম্বাস এবং মাঝারি উচ্চতার মেঘ হচ্ছে তোমার অল্টো। তারপর দেখো ঝড়ের চোখ যেটা আছে সেটা হবে তোমার এই ক্রান্তীয় ঘূর্ণবাতের সৃষ্টি হয়। তারপর দেখো বৃষ্টিচ্ছায় অঞ্চল তোমার শৈলক্ষেপ বৃষ্টিতে দেখতে পাওয়া যায়। নিরক্ষীয় অঞ্চল যেটা আছে সেটা তোমার ওই হবে পরিচলন প্রকৃতির বৃষ্টিপাত। আর অতি শীতল প্রধান অঞ্চল হচ্ছে তোমার ফ্রিজিং রেন। এবার দেখো এখানে বিবৃতি দিয়েছে বায়ুতে পরিমাণগত একক হচ্ছে গ্রাম, বায়ুর পরিমাণগত একক হচ্ছে গ্রাম, আর জলীয় বাষ্পের পরিমাণগত একক হচ্ছে ঘন সেন্টিমিটার। এখানে এ এবং বি দুটোই কিন্তু সত্য। এবার আর্দ্রতা বলতে বায়ুতে মিশে থাকা জলকে বোঝায় যা বাষ্প আকারে থাকে। আর কি বলছে শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে বাষ্পীভবনের হার বেশি, এখানে এ এবং বি দুটোই কিন্তু সত্য। পর্বতের প্রতিপাদ ঢালে জলীয় বাষ্প খুব কম হয়, তাই একে বৃষ্টির ছায় অঞ্চল বলে। অন্যদিকে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে অবস্থিত দাক্ষিণাত্য অংশটি একটি বৃষ্টির ছায় অঞ্চল। বলছে এ মিথ্যা, বিটা সত্য। এরপর দেখো আছে বলছে বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম হচ্ছে রেনগজ। আর একই বৃষ্টিপাতযুক্ত স্থানসমূহকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাকে সমাবর্ষণ রেখা বলে। এখানে এ এবং বি দুটোই কিন্তু সত্য। এরপর দেখো এখানে বিবৃতি সূচক দিয়েছে যে নিরক্ষীয় অঞ্চল এবং মহাদেশের অভ্যন্তরে অংশ বিশেষে বিশেষ উত্তর গোলার্ধে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। এর কারণ কি উত্তপ্ত হলে হালকা বাতাস ও উপরে উঠে যায়, এটি উপরে উঠে শীতল হয় এবং প্রসারিত হয় ও ঘনীভূত হয়। এখানে তোমার দুটি বিবৃতি সঠিক, বিবৃতির কারণে সঠিক ব্যাখ্যা। এবার দেখো বলছে লিন তাপের সংযোজনে মেঘপুঞ্জের পরিবেশ উষ্ণতর হয়ে ওঠে। কারণ কি জলীয় বাষ্প ঘনীভবনের জন্য লিন তাপ তোমার ত্যাগ করে জলকণায় পরিণত হয়। এখানে এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এর যথাযথ ব্যাখ্যা দেয় না। এরপর দেখো বলছে পর্বতের অনুপাত ঢালে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুর অভাবে বৃষ্টির ছায় অঞ্চলের সৃষ্টি হয়। কারণ পর্বত
পর্বতের প্রতিপাদ ঢালে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর উত্থানের ফলে প্রবল শৈলোৎক্ষেপ বৃষ্টি হয়। এখানে এ এবং আর উভয়ই সত্য, কারণ আর এ এর যথাযথ ব্যাখ্যা দেয়। এরপর দেখো যেটা আছে, এখানে যে ছবিটা দিয়েছে, এখানে তোমার যেদিকে বৃষ্টিপাত হচ্ছে সেদিকটা হচ্ছে না, সেদিকটা হচ্ছে তোমার অনুবাদ ঢাল। দেখো এটাকে মার্ক করেছে, এটা হচ্ছে অনুবাদ ঢাল, আর যেদিকে বৃষ্টিপাত হয় সেদিকটা হচ্ছে প্রতিবাদ ঢাল। এবার জলীয় বাষ্পপূর্ণ জলকণার অনুকূলে আশ্রয় করে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। জলীয় বাষ্প এবং ঘনীভবনের সাপেক্ষে সঠিক বিকল্প কোনটি? জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঊর্ধ্বে উত্থিত হয়ে শীতল হলে ঘনীভবন ঘটে। নিরক্ষীয় অঞ্চলে জলভাগের পরিমাণ অধিক হওয়ায় এবং আবহাওয়া উষ্ণ হওয়ায় প্রতিদিন অপরাহ্নে প্রচুর বৃষ্টিপাত ঘটে। নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত সংগঠনের পরিপ্রেক্ষিতে সঠিক বিকল্প হচ্ছে নিরক্ষীয় অঞ্চল অত্যন্ত উষ্ণ এবং আর্দ্র জলবায়ুর অন্তর্গত। তারপর দেখো মেঘ সৃষ্টিতে তোমার কোনটা কালো তোমার ঠিক মতন সাজানো হবে, সেটা হচ্ছে তোমার নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির কারণ। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির কারণের ক্ষেত্রে প্রথমে হবে 1 নম্বর, নাতিশীতোষ্ণ অঞ্চলে উত্তর পূর্ব দিক থেকে আগত উষ্ণ এবং শীতল বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে আগত আর্দ্র এবং উষ্ণ বায়ুর সঙ্গে সীমান্ত বরাবর মিলিত হয়। তারপর হবে 3 নম্বরটা, শীতল সীমান্ত উষ্ণ সীমান্ত অপেক্ষা অধিক দ্রুত অগ্রসর হয় এবং অবিলম্বন উষ্ণ সীমান্তকে ধরে ফেলে। তারপর হবে 2 নম্বরটা, শীতল বায়ু ভারী এবং অধিক উদ্যোগী হওয়ায় উষ্ণ বায়ুকে পেছন থেকে ঠেলে দেয় এবং উষ্ণ বায়ু ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে উঠে পড়ে, একে অক্লুশন বলে। এবং সবশেষে হবে তোমার 4 নম্বরটা, যে উষ্ণ বায়ু ঊর্ধ্বে উঠে প্রসারিত এবং শীতল হলে কিউমুলো নিম্বাস মেঘের সৃষ্টি হয়। তাহলে এইটা তোমার ঠিক পর্যায়ক্রম অনুযায়ী এভাবে তোমাদেরকে সাজাতে হবে। তাহলে এইটা গেল তোমার এই পারুল প্রকাশনী। এবার দেখো এই যে তোমার 60 রায়ান মার্টিনের যেটা আছে, এইখান থেকে কিছু কিছু প্রশ্ন আমি তোমাদের করাচ্ছি। দেখো প্রথমে সমুদ্র সমতল থেকে বায়ুমণ্ডলে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বায়ুমণ্ডল গঠনকারী উপাদানগুলির মধ্যে জলীয় বাষ্পের গড় পরিমাণ হচ্ছে তোমার 0.2 থেকে তোমার 4.5 পর্যন্ত। বায়ুমণ্ডলের আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটারের সাহায্যে। কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলা হয় পরম আর্দ্রতা। উষ্ণতা বাড়লে নিরপেক্ষ আর্দ্রতা বাড়ে। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100%। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তোমার সাইক্লোমিটারের সাহায্যে। বায়ুচাপের সঙ্গে বিশেষ আর্দ্রতার সম্পর্ক ব্যস্তানুপাতিক। সম্পৃক্ত বায়ু অসম্পৃক্ত বায়ুতে পরিবর্তিত হয় উষ্ণতা বৃদ্ধি পেলে। জলাকর্ষী কণার অভাবে যখন নির্দিষ্ট উষ্ণতার বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা 100%-এর বেশি হয় তখন তাকে অতিরিক্ত বায়ু বলে। কত ক্যালোরি তাপ প্রযুক্ত হলে 1 গ্রাম বরফ জলে পরিণত হয়? 80 ক্যালোরি। তারপরে কোনো বায়ু কোন অবস্থায় পৌঁছালে জলীয় বাষ্প বন্ধ হয়ে ঘনীভবন প্রক্রিয়া শুরু হয়? সম্পৃক্ত হলে পরে। তারপর দেখো ভূপৃষ্ঠে কোনো বস্তুর উপর ঘনীভবন অতি ক্ষুদ্র জলকণাকে বলা হয় শিশির। তারপর দেখো নাইট্রোজেন অক্সাইড এবং হাইড্রোকার্বন সূর্যরশ্মির সঙ্গে বিক্রিয়া করে সৃষ্টি করে ধোঁয়াশা। তারপর দেখো আছে ভূভাগ সংলগ্ন উষ্ণ এবং আর্দ্র বায়ু নিম্নচাপের কারণে অ্যাডিয়াবাটিক পদ্ধতিতে শীতল এবং ঘনীভূত হয়ে কোন ধরনের কুয়াশা সৃষ্টি করে? ব্যারোমেট্রিক কুয়াশা। তারপর দেখো আছে উত্তর আমেরিকা হ্রদ অঞ্চলে শীতল বায়ু প্রবাহের ফলে সৃষ্ট কুয়াশাকে বলা হয় বাষ্পীয় কুয়াশা। তারপরে শীতের সন্ধ্যার দিকে বায়ু মধ্যস্থিত জলীয় বাষ্প ঘনীভবনের ফলে কুয়াশার মতো হালকা অস্বচ্ছ আবরণ সৃষ্টি করলে তাকে বলা হয় কুজ্ঝটিকা। তারপরে বায়ুমণ্ডলের দৃশ্যমানতা 1-এর কম হলে তাকে কি বলে? কুয়াশা। বলছে নিচের কোনটি মেঘ সৃষ্টির শর্ত নয়? বলছে পরিবেশের অধিক বাষ্পীভবনের হার, বায়ুর অধিক জলীয় বাষ্প ধারণ ক্ষমতা এবং পর্যাপ্ত জলাকর্ষী কণার উপস্থিতি, এগুলো সবই কিন্তু হবে। তারপর দেখো নিচের কোন মেঘটি পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে? সিরাস। নিচের কোনটি অধিক উচ্চতার মেঘ? সিরোস্ট্যাটাস। তারপরে তোমার অস্বচ্ছ আবহাওয়িক অবস্থাকে নির্দেশ করছে অল্টোস্ট্যাটাস মেঘ। তারপরে নিচের কোন মেঘকে বাদল স্তর মেঘ বলা হয়? নিম্বোস্ট্যাটাস। ঠিক আছে। তারপরে তোমার স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম হচ্ছে তোমার বাম্পি ক্লাউড। ঠিক আছে। এরপরে দেখো যেটা আছে সেটা বলছে কোন বৃষ্টিপাতকে সীমান্ত বৃষ্টিপাত বলে? বলছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাতকে বলা হয়। পৃথিবীর প্রধান কয়টি অঞ্চলে ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত পরিলক্ষিত হয়? 3টি অঞ্চলে। নিরক্ষীয় শান্ত বলয়ের আশেপাশে কী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যায়? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। নিচের কোন মহাদেশের গুলিতে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত লক্ষ্য করা যায়? মধ্য ইউরোপে। তারপরে দেখো কোন অঞ্চলে মেঘ থেকে তুষারপাত সৃষ্টি হয়? উচ্চ অক্ষাংশে। তুষারকণার ব্যাস 1 মিলিমিটারের কম হলে তাকে কি বলা হয়? তুষারদানা। তুষারদানা কোন গোত্রের মেঘ থেকে সৃষ্টি হয়? স্ট্র্যাটাস মেঘ থেকে। নিচের কোনটি গ্রাউপেল বলে উল্লেখযোগ্য? তুষার গুটলি। তারপরে তুষার কণার গুটির আকার হয় তোমার গোলাকার। কোন দেশে জাতীয় আবহাওয়া পরিষেবা দপ্তর প্রথম স্লিট কথাটি ব্যবহার করে? মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে ভারতবর্ষে গ্রীষ্মের শুরুতে কালবৈশাখীর সময় কোন ধরনের অধঃক্ষেপণ দেখা যায়? শিলাবৃষ্টি। তারপর দেখো বৃষ্টির ফোঁটা ভূমিতে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে বরফ বিন্দুতে পরিণত হলে তাকে বলা হয় গ্লেজ। হ্যাঁ। এবার দেখো শূন্যস্থান পূরণ। বলছে বায়ুমণ্ডলের নিম্ন স্তরে 6 কিলোমিটার উচ্চতার মধ্যে 90% জলীয় বাষ্প অবস্থান করে। তারপর দেখো একটি নির্দিষ্ট
নির্দিষ্ট ওজনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বিশেষ আর্দ্রতা বলা হয়। যে তাপমাত্রায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% পৌঁছায় তাকে শিশিরাঙ্ক তাপমাত্রা বলা হয়। তারপর দেখা হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। অ্যাডিয়াব্যাটিক পদ্ধতিতে বায়ু দ্রুত শীতল হয়ে পড়ে। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত পর্বতের অনুবাদ ঢালে স্ট্যাটাস মেঘের অবস্থান দেখা যায়। পৃথিবীর সিক্ততম স্থানটি হচ্ছে মৌসিনরাম, মানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে গুড়ি গুড়ি প্রকৃতির অধঃক্ষেপণ হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে শীতকালে পূর্বে তোমার নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। কিউমুলাস গোত্রের মেঘের থেকে তুষার বৃষ্টির সৃষ্টি হয়। তারপর দেখা আছে হিমাঙ্কের নিচে ঘনীভবন ঘটলে শীতল ভূপৃষ্ঠ বরাবর তুহিন গঠিত হয়। তারপর দেখা আছে বৃষ্টির ফোঁটাগুলি ঊর্ধ্ব আকাশে শীতল বায়ু স্তরের মধ্য দিয়ে আসার সময় জমাট বেঁধে বরফ কণায় পরিণত হয়ে ভূপৃষ্ঠে পড়লে তাকে স্লিট বলা হয়। এরপর দেখো স্লিট বলা হয়। এরপর দেখো কিছু ম্যাচিং আছে এবং এখানে কিছু ডায়াগ্রাম ভিত্তিক ছবি দেখো। এখানে বলছে যে এই যে চক্রটা, জলচক্র যেটা দিয়েছে, এইখানে কোনটা বসবে? তাহলে এইখানে দেখো ঘনীভবনটা বসবে। ঘনীভবন, তার থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি, জলীয় বাষ্প, শীতলীকরণ নিয়ে আবার ঘনীভবন। এরপর দেখো এইটা যে ছবিটা আছে এটা কোন বৃষ্টিপাতের গো? এটা হচ্ছে তোমার শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের। তাহলে এই দেখো আমি তোমাদের যতটা পারলাম শর্ট প্রশ্ন সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আবহাওয়া, এই জলবায়ু থেকে। যদি আমার ভিডিওটা তোমাদের কিছুটাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।